বায়নে নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সেকেন্ড এসএলএসটি 2025 বায়োলজিক্যাল সায়েন্স পিজি লেভেলে তোমরা যারা ডেমো ক্লাসের জন্য চিন্তা করছো, তো তাদের জন্য বিভিন্ন টপিক্সের আমি ডেমো দিচ্ছি। এখন ক্লাস 11-এর বিভিন্ন টপিক্সের ওপরে ডেমো দিচ্ছি এবং এই যে ডেমো টপিকগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি, এই ভিডিওগুলো তোমরা একটু দেখবে এবং তার সঙ্গে সঙ্গে দেখে আমি যেভাবে বোর্ড ওয়ার্ক করছি তো সেগুলো তোমরা একটু স্ক্রিপ্টে লিখে নেবে। অর্থাৎ আমি যে কথাগুলো বলছি তার সঙ্গে সঙ্গে বোর্ডে যে বিষয়গুলো আমি লিখছি তো সেগুলো স্ক্রিপ্টে তোমরা যদি লিখে নাও তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। এবং মনে রাখবে যে ডেমো ক্লাসের টাইম কিন্তু খুব বেশি দেওয়া হবে না, 5 মিনিটের মাত্র 5 মিনিট প্রধানত সময় দেওয়া হবে এবং এই 5 মিনিটের মধ্যেই তোমাকে একটা টপিক কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিয়ে আসতে হবে। ডেমো ক্লাসে প্রধানত টিচিং বিভিন্ন স্কিল দেখা হয় এবং তোমরা জানো যে ডেমো ক্লাসে যেহেতু 10 মার্কস আছে তো সেই কারণের জন্য ডেমো ক্লাস কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল হতে চলেছে। অর্থাৎ তুমি কিভাবে ক্লাস শুরু করছো, তার সঙ্গে সঙ্গে তুমি কিভাবে কোনো একটা পার্টিকুলার টপিক কীভাবে তুমি এক্সপ্লেন করছো, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, তুমি কিভাবে কোয়েশ্চেনিং করছো, তুমি কিভাবে টপিককে শেষ করছো, এরকম কিছু কিছু স্কিল তোমাদের দেখা হয়। তো এই বিষয়গুলোকে কিন্তু একটু গুরুত্ব দিতে হবে। তো যাই হোক, আজকে আমি আরও একটা ডেমো টপিক তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে বলছিলে যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন নিয়ে আলোচনা করতে, সুতরাং O2 এবং CO2 ট্রান্সপোর্ট ব্লাডের মধ্য দিয়ে কীভাবে হয় তো সেটাই তোমাদেরকে ডেমো দিয়ে দেখাচ্ছি। এবং এই প্রসঙ্গে বলি যে ডেমো টপিক কিন্তু স্টার্টিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা যখন দেখবেন যে ডেমনস্ট্রেটার যারা বা যারা ডেমো দিচ্ছে ক্যান্ডিডেট যারা, তো তারা একটা টপিক শুরু করতে গেলে প্রথমেই ক্লাস, তার সঙ্গে সঙ্গে কোন টপিক ইত্যাদি তারা যখন লিখছে, অনেক ক্যান্ডিডেট যখন এটা করবে তখন প্রথম দিকটা বোরিং লাগবে, ঠিক আছে, মানে যারা ইন্টারভিউ নেবেন। তো সেই হিসাবে তোমাকে একটু ইনোভেটিভ ওয়েতে শুরু করতে হবে। তো আমি তোমাদেরকে বলবো যে প্রথমেই বোর্ডের মধ্যে প্রথমেই টপিক এই সমস্ত না লিখে আগে কোয়েশ্চেনিং স্কিলে চলে যাও এবং তারপরে ধীরে ধীরে বোর্ড ওয়ার্কে ঢোকো, ঠিক আছে। তো কিভাবে সেটা করবে সেটা তোমাদেরকে দেখাবো। অর্থাৎ স্টার্টিংটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাইট? গুড মর্নিং স্টুডেন্টস। আগের ক্লাসে আমরা পড়েছিলাম হিমোগ্লোবিনের স্ট্রাকচার। আচ্ছা, হিমোগ্লোবিনে কতগুলো পলিপেপটাইড চেন আছে তোমরা বলতে পারবে? একদম সঠিক বলেছে, হিমোগ্লোবিনে 4টে পলিপেপটাইড চেন আছে এবং এই যে 4টে পলিপেপটাইড চেন তো এটাকেই বলা হয় গ্লোবিন, ঠিক আছে। তো গ্লোবিনের সঙ্গে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়। এছাড়া হিমোগ্লোবিনের প্রত্যেকটা পলিপেপটাইড চেনের মধ্যে আবার একটি করে হিম গ্রুপ থাকে। তার মানে একটা হিমোগ্লোবিনে কতগুলো হিম গ্রুপ থাকে? একদম সঠিক বলেছে, 4টে হিম গ্রুপ থাকে এবং এই হিম গ্রুপের সঙ্গেই কিন্তু অক্সিজেন যুক্ত হয়, ঠিক আছে। তাহলে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের রক্তে যে আরবিসি আছে, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে এবং এই হিমোগ্লোবিন কিন্তু O2 এবং CO2 পরিবহন করে। এবং তোমাদের ক্লাস 11-এ সেমেস্টার 2-তে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। সুতরাং ক্লাস 11 সেমেস্টার 2 হিউম্যান ফিজিওলজি পোর্শনে রেসপিরেটরি সিস্টেমের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে টপিক তো সেটাই হলো O2 অ্যান্ড CO2 ট্রান্সপোর্ট, O2 অ্যান্ড CO2 পরিবহন। তো আজকে আমরা পড়ব কিভাবে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট হয়। এবার এক্ষেত্রে একটা টিস্যুর একটা সেল আছে এবং সেলের মধ্যে সবসময় কিন্তু মেটাবলিক রিয়াকশান চলছে। যদি মেটাবলিক রিয়াকশান চলে তাহলে সেলের কি প্রয়োজন? যদি মেটাবলিক রিয়াকশান চলে তাহলে সেলের যেটা প্রয়োজন সেটা হচ্ছে অক্সিজেন, কারণ এই অক্সিজেন খাবারকে প্রধানত জারিত করে। এবং এই মেটাবলিক রিয়াকশান বা বিপাক প্রক্রিয়ার ফলে কোষ থেকে যেটা তৈরি হয় তো সেটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং কোষ থেকে কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডকে বের হয়ে যেতে হবে। সুতরাং এটা যদি টিস্যু হয় বা এই স্ট্রাকচার যদি আমরা সেল ধরি তো সেলের মধ্যে O2 এবং CO2 এইরকমভাবে O2 প্রধানত সেলের প্রয়োজন হয় এবং কার্বন ডাইঅক্সাইড যেটা সেলের মধ্যে তৈরি হচ্ছে সেটা বেরিয়ে যায়, এটা আছে। তো এটাই হচ্ছে আমাদের লাংসের অ্যালভিওলি, ঠিক আছে। আচ্ছা, এইবারে এই O2 আর CO2 দেখো আমাদের দেহেতে যে টিস্যু আছে বা সেল আছে সেগুলো বিভিন্ন জায়গাতে আছে, কিন্তু লাংস একটা স্পেসিফিক জায়গাতে আছে। তাহলে লাংসের মধ্যে এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে পরিবাহিত হতে হবে, ট্রান্সপোর্ট হতে হবে। এবং এই ট্রান্সপোর্টটা কার থ্রু দিয়ে হয়? একদম সঠিক বলেছে, এই ট্রান্সপোর্টটা হয় প্রধানত ব্লাডের থ্রু দিয়ে, ঠিক আছে। সুতরাং এখানে আমরা একটু ব্লাড আঁকার চেষ্টা করি। তাহলে দেখো এক্ষেত্রে ব্লাড ভেসেলস আছে, তো এই ব্লাড ভেসেলসের মধ্য দিয়ে প্রধানত O2 এবং CO2 ট্রান্সপোর্টেড হয়। এবং আমরা প্রত্যেকেই জানি যে ব্লাডের মধ্যে যেটা থাকে তো সেটাই হচ্ছে আরবিসি এবং আরবিসি প্রধানত O2 এবং CO2 পরিবহন করে। তো আজকে আমরা পড়ব যে কিভাবে এই রক্তের মধ্য দিয়ে প্রধানত O2 এবং CO2 ট্রান্সপোর্টেড হয়। ব্লাড এক্ষেত্রে দেখো অক্সিজেনকে রিলিজ করে দিচ্ছে কোথায়? টিস্যুতে।
আবার দেখো টিস্যু কী করছে, কার্বন ডাইঅক্সাইডকে রিলিজ করছে কোথায়, ব্লাডে এবং তার সঙ্গে সঙ্গে অ্যালভিওলাইতে। কিছু ফ্যাক্টর প্রধানত এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের এই যে রিলিজ এবং তার সঙ্গে সঙ্গে গ্রহণ এটাকে কন্ট্রোল করে, এবং সেই ফ্যাক্টরগুলো টিস্যু এবং তার সঙ্গে সঙ্গে অ্যালভিওলাইতে কিন্তু ডিফারেন্ট হয়। প্রথমে আগে আমি ফ্যাক্টরগুলো লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো অ্যালভিওলাইতে আমরা জানি যে প্রচুর পরিমাণে অক্সিজেনের চাপ বেশি থাকে, অর্থাৎ পার্সিয়াল অক্সিজেন প্রেসার কিন্তু প্রধানত অ্যালভিওলাইতে বেশি থাকে। এবং এর সাথে সাথে দেখো পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার তাহলে অ্যালভিওলাইতে কী থাকবে, কম থাকবে। এর সঙ্গে সঙ্গে অ্যালভিওলাইতে কিন্তু H+ আয়নের পরিমাণও কম থাকে, এর সাথে সাথে অ্যালভিওলাইতে কিন্তু টেম্পারেচার কিন্তু কম থাকে। এবং একদম বিপরীত ঘটনা ঘটে কিন্তু টিস্যুতে। তার মানে টিস্যুতে পার্সিয়াল অক্সিজেন প্রেসার কী হবে, এক্ষেত্রে কম থাকবে, এবং পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার কী হবে, বেশি হবে। এর সাথে সাথে H+ এর পরিমাণ কী হবে, এক্ষেত্রে বেশি হবে, এবং টেম্পারেচার কী হবে, টেম্পারেচারও কিন্তু টিস্যুতে অনেক বেশি থাকবে। তাহলে দেখো ব্লাড যখনই দেখছে যে অক্সিজেনের পার্সিয়াল প্রেসার কম, তখন ব্লাড কিন্তু অক্সিজেনকে রিলিজ করে দিচ্ছে। আবার ব্লাড যখনই দেখছে যে কার্বন ডাইঅক্সাইডের পার্সিয়াল প্রেসার কম, তখন ব্লাড কিন্তু CO2কে রিলিজ করে দিচ্ছে, রাইট। তাহলে অ্যালভিওলাইতে পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার যেহেতু কম থাকে, তাহলে অ্যালভিওলাইতে কার্বন ডাইঅক্সাইড রিলিজড হয়ে যায়। আবার দেখো টিস্যুতে যেহেতু পার্সিয়াল অক্সিজেন প্রেসার কম থাকে, তাহলে টিস্যুর মধ্যে কী হবে, অক্সিজেন রিলিজড হয়ে যাবে। যেটা পড়বো তো সেটা হচ্ছে O2 ট্রান্সপোর্ট। দেখো প্রধানত O2-র যে পরিবহন, মানে অক্সিজেন যে পরিবহন, 3% ব্লাডের মধ্যে ডিজলভ অবস্থায় পরিবাহিত হয়। তাহলে 3% কী হবে, রক্তের মধ্যে দ্রবীভূত অবস্থায় পরিবাহিত হবে, এবং বাকি 97% প্রধানত হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত অবস্থায় পরিবাহিত হয়। এবং আমরা প্রত্যেকেই জানি, প্রথমেই তোমাদের যে প্রশ্ন করলাম, এক অণু হিমোগ্লোবিনের সঙ্গে প্রধানত 4 অণু অক্সিজেন যুক্ত হয়। তাহলে এই যে হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে, যেহেতু এক অণু হিমোগ্লোবিনের সঙ্গে 4 অণু অক্সিজেন যুক্ত হয়, সেই জন্য এটাকে Hb4 হিসাবে লেখা হয়, এবং অক্সিজেন এক্ষেত্রে 8। তো এটাকেই আমরা বলবো অক্সি হিমোগ্লোবিন, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম অক্সিজেন কিন্তু অক্সি হিমোগ্লোবিন ফর্মে পরিবাহিত হয়। এখন অক্সিজেন পরিবহন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা ফ্যাক্টর, তো সেটা হচ্ছে পার্সিয়াল অক্সিজেন প্রেসার এবং পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার। আমরা যদি একটা গ্রাফের সাহায্যে যদি আমরা অক্সিজেন পরিবহনটা দেখার চেষ্টা করি, তাহলে সমস্ত বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি একটা সিম্পল গ্রাফ আঁকার চেষ্টা করছি, এবং এই গ্রাফকেই বলা হয় অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। এক্স অ্যাক্সিস ওয়াইজ আমরা যদি পার্সিয়াল অক্সিজেন প্রেসারকে যদি আমরা প্লট করি, তো এটা হচ্ছে পার্সিয়াল অক্সিজেন প্রেসার। আর ওয়াই অ্যাক্সিস ওয়াইজ আমরা প্লট করছি যে হিমোগ্লোবিনের অক্সিজেন স্যাচুরেশন, ঠিক আছে, হিমোগ্লোবিনের অক্সিজেন স্যাচুরেশন। তো এইভাবে যদি আমরা প্লট করি, তাহলে আমরা একটা কার্ভ পাবো, এবং সেই কার্ভটা অনেকটা এস শেপেড কার্ভ আমরা পাবো। তো এই যে কার্ভ আছে, যেটা এস শেপেড কার্ভ, তো এই এস শেপেড কার্ভকেই আমরা বলবো অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। তো এটাকে বলা হয় অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। এটা অনেকটা এস শেপেড কার্ভ, বা এটাকে আমরা বলবো সিগময়েড কার্ভ, ঠিক আছে। তাহলে এই কার্ভ থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যত পার্সিয়াল অক্সিজেন প্রেসার যত বাড়বে, তত কিন্তু হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি বাড়বে, মানে তত হিমোগ্লোবিন কিন্তু অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে। এখন বিভিন্ন সিচুয়েশানে এই কার্ভের কিন্তু শিফটিং হয়। এক্ষেত্রে যে শিফটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো সেটা হচ্ছে ডান দিকে শিফটিং। আমি এখানে আঁকার চেষ্টা করছি। দেখো এই কার্ভ যদি এইভাবে যদি ডান দিকে শিফট হয়, তো শিফট রাইট সাইড, তো এটাকেই বলা হয় বোর এফেক্ট। তাহলে শিফট রাইট সাইড, সো দিস ইজ কল্ড বোর এফেক্ট। প্রচুর ইম্পর্ট্যান্ট এটা, বোর এফেক্ট। তো বোর এফেক্ট কেন ঘটবে, তো বোর এফেক্ট প্রধানত টিস্যু লেভেলে ঘটবে। যদি কোনোভাবে পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার যদি কোনোভাবে বেড়ে যায়, তাহলে বোর এফেক্ট ঘটবে। তার মানে বোর এফেক্ট মানে কি, এক্ষেত্রে হিমোগ্লোবিন আর অক্সিজেনের সঙ্গে তার অ্যাফিনিটি কমে যাবে, তার মানে হিমোগ্লোবিন অক্সিজেনকে রিলিজ করে দিতে চাইবে। এর সাথে সাথে আমরা জানি যে H+ এর পরিমাণ যদি বেশি থাকে, তার সাথে সঙ্গে সঙ্গে টেম্পারেচার যদি বেশি থাকে, সুতরাং এই সব কারণের জন্য জেনারেলি বোর এফেক্ট ঘটে। তো এইভাবেই প্রধানত ব্লাড এর মধ্য দিয়ে অক্সিজেন পরিবাহিত হয়। এবারে আমরা দেখব যে কিভাবে রক্তের মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়। তাহলে কোথায় তৈরি হয়, একদম সঠিক বলেছে, টিস্যুতে প্রধানত তৈরি হয়। তো টিস্যু থেকে এই কার্বন ডাইঅক্সাইড ব্লাডের মধ্যে ঢুকেছে, এবং ব্লাড সেটাকে পরিবাহিত করে অ্যালভিওলাইয়ের দিকে। দেখো আমরা যদি টিস্যু আঁকি, ধরো এখানে টিস্যু আছে, মানে টিস্যুর বিভিন্ন সেল আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি টিস্যু সেল আছে। তাহলে টিস্যু থেকে কি তৈরি হবে, টিস্যু থেকে এখানে CO2 তৈরি হবে, ঠিক আছে। কারণ মেটাবলিক রিয়াকশানের ফলে প্রধানত টিস্যুর মধ্যে CO2 তৈরি হয়। এবং
এখানে এই যে CO2 যেটা আছে সেটা কোথায় ঢুকবে, সেটা ব্লাডের প্লাজমাতে ঢুকবে, রাইট? সেটা কোথায় ঢুকবে, ব্লাডের প্লাজমাতে ঢুকবে। এবার টিস্যুর মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড যেটা তৈরি হয়েছে, তো প্লাজমার মধ্যে প্রধানত দ্রবীভূত অবস্থায় 3% কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়। তাহলে এই যে CO2 এটা সিম্পলি ডিজলভ ফর্মে পরিবাহিত হবে। রক্তের কী কী দুটো উপাদান থাকে, একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে সেল। তাহলে কার্বন ডাইঅক্সাইড পরিবহন কত পার্সেন্ট হবে, 3%। এবং সেকেন্ড যে ফর্মে প্রধানত CO2 পরিবাহিত হয়, তো সেটা হচ্ছে কার্ব অ্যামাইনো হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিন কোথায় থাকে? হিমোগ্লোবিন আমরা জানি যে আরবিসির মধ্যে প্রধানত হিমোগ্লোবিন থাকে। তাহলে আমি একটা এখানে ডাম্বেল শেপেড আরবিসি আঁকলাম, আগের দিন তোমাদের পড়িয়েছিলাম যে আরবিসি স্ট্রাকচার। তো এইবার দেখো যে কার্বন ডাইঅক্সাইড যেটা প্রধানত টিস্যু থেকে আসছে, এই কার্বন ডাইঅক্সাইড এবার কি হবে, হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে যেটা তৈরি করে সেটা হচ্ছে কার্ব অ্যামাইনো হিমোগ্লোবিন, রাইট? সো দিস ইজ কল্ড কার্ব অ্যামাইনো হিমোগ্লোবিন। কার্বন ডাইঅক্সাইড মোটামুটি 20 থেকে 25% পরিবাহিত হয়। তবে ম্যাক্সিমাম কার্বন ডাইঅক্সাইড পরিবহন প্রধানত যে ফর্মে ঘটে, তো সেটাই হলো বাইকার্বনেট আয়নিক ফর্ম। তো এবার আমরা পড়ব বাইকার্বনেট আয়নিক ফর্মে কিভাবে পরিবাহিত হয়। দেখো, CO2 যখনই এই আরবিসি বা লোহিত রক্তকণিকার মধ্যে ঢুকবে, তো CO2 কিন্তু জলের সঙ্গে রিয়াকশান করবে এবং জলের সঙ্গে রিয়াকশান করে CO2 প্রধানত কার্বনিক অ্যাসিড তৈরি করে, অর্থাৎ H2CO3 তৈরি করে। এবং এক্ষেত্রে যে এনজাইম হেল্প করে, তো তার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস। এই যে কার্বনিক অ্যাসিড যেটা তৈরি হলো, সেটা খুব দ্রুত কিন্তু H+ এবং তার সঙ্গে সঙ্গে বাইকার্বনেট আয়নে ভেঙে যায়। কিসে ভাঙবে? H+ এবং বাইকার্বনেট আয়ন। তো এই সামগ্রিক রিয়াকশান কিন্তু এক্ষেত্রে কার্বনিক অ্যানহাইড্রেস করে। দেখো, প্লাজমার মধ্যেও কিন্তু কার্বনিক অ্যানহাইড্রেস থাকে, কিন্তু লোহিত রক্তকণিকার মধ্যে প্লাজমার থেকে অন্তত 1000 গুণ বেশি কার্বনিক অ্যানহাইড্রেস থাকে এবং সেই কারণের জন্য এই রিয়াকশান আরবিসির মধ্যে কিন্তু খুব দ্রুত গতিতে হয়। বাইকার্বনেট যেটা লোহিত রক্তকণিকার মধ্যে তৈরি হয়েছে, তো এই বাইকার্বনেট এবার আরবিসি থেকে প্লাজমার মধ্যে চলে যাবে, ঠিক আছে? আরবিসি থেকে কিভাবে চলে যাবে? প্লাজমার মধ্যে চলে যাবে। এবং এই যে বাইকার্বনেট আয়নিক ফর্মে অন্তত 70 থেকে 75% কার্বন ডাইঅক্সাইডের পরিবহন ঘটে এবং তার পরিবর্তে প্লাজমা থেকে এখানে ক্লোরাইড আয়ন ভিতরের দিকে ঢুকবে, ঠিক আছে? সুতরাং দেখো, আরবিসির মধ্যে প্রচুর পরিমাণে বাইকার্বনেট আয়ন তৈরি হচ্ছে। তাহলে বাইকার্বনেটের আয়নের প্রধানত কনসেন্ট্রেশন কি প্লাজমার থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে এবং সেই কারণের জন্য একটা সিম্পল ডিফিউশন বা ব্যাপন প্রক্রিয়ায় আরবিসি থেকে বাইকার্বনেট আয়ন বা এই বাইকার্বনেট আয়ন এখানে বেরিয়ে যাচ্ছে এবং তার পরিবর্তে ক্লোরাইড আয়ন ভিতরের দিকে ঢুকছে এবং এই কাজে একটা প্রোটিন সাহায্য করে। তো সেই প্রোটিনটার নাম হচ্ছে ব্যান্ড 3 প্রোটিন। সুতরাং এটা এক রকমের ফ্যাসিলাইটেটেড ডিফিউশন। এরপরে দেখো, এই যে বাইকার্বনেট আয়ন যেটা তৈরি হয়েছে, এই বাইকার্বনেট আয়ন এবার অ্যালভিওলাইতে চলে যাবে এবং অ্যালভিওলাইতে গিয়ে সেটা CO2তে পরিণত হবে এবং অ্যালভিওলাই থেকে কার্বন ডাইঅক্সাইড কী হবে, আমাদের দেহের বাইরে নির্গত হবে। এবং এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, তো সেটা হচ্ছে এই যে H+ আরবিসির মধ্যে তৈরি হলো, এটা কিন্তু বোর এফেক্টকে ট্রিগারিং করবে, ঠিক আছে? সুতরাং এটা কি করবে? এটা বোর এফেক্টকে বাড়িয়ে দেবে। তো এরকমভাবেই প্রধানত O2 এবং CO2 ট্রান্সপোর্টেড হয়। O2 এবং CO2তে যে ইম্পর্টেন্ট অংশগুলো আছে সেগুলো তোমাদেরকে বলছি। দেখো, O2 এবং CO2তে কার্বনিক অ্যানহাইড্রেস উৎসেচকের কাজ প্রধানত পড়ে এবং তার সঙ্গে সঙ্গে পরীক্ষাতে প্রচুর আসে ক্লোরাইড শিফট কাকে বলে, বোর এফেক্ট কাকে বলে, এরকম প্রশ্ন প্রধানত দেওয়া হয়। অ্যালভিওলাইতে পার্সিয়াল অক্সিজেন প্রেশার, পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেশার, H+ আয়ন কনসেন্ট্রেশন, তার সঙ্গে সঙ্গে টেম্পারেচার ইত্যাদি কোথায় বেশি থাকে কোথায় কম থাকে, এগুলো অনেক সময় পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেওয়া হয়। লাস্ট তোমাদের একটা প্রশ্ন দিয়ে আজকের ক্লাস শেষ করছি। তোমরা কি কেউ বলতে পারবে যে pH কিভাবে বোর এফেক্টকে প্রভাবিত করে? একদম সঠিক বলেছ, তবু আমি যারা বুঝতে পারছো না একটু বলে দিই, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, বোর এফেক্টে আমরা কি দেখেছিলাম? তো বোর এফেক্ট তখনই ঘটবে যদি H+ আয়নের পরিমাণ বেড়ে যায়। দেখো, বোর এফেক্ট কী হবে? বোর এফেক্ট তখনই ঘটবে যদি H+ আয়নের পরিমাণ বেড়ে যায়। সুতরাং H+ আয়ন যদি বেশি থাকে, দেখো বোর এফেক্ট কী হবে? যদি H+ আয়ন কনসেন্ট্রেশন যদি বেশি থাকে তাহলে বোর এফেক্ট ঘটবে, অর্থাৎ হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কমে যাবে। তাহলে এক্ষেত্রে H+ আয়ন বেড়ে যাওয়া মানে কি? pH কমে যাওয়া। যদি pH যদি কম হয়, pH যদি কম হয়, তাহলে বোর এফেক্ট কী হবে? ট্রিগারিং হবে, ঠিক আছে? সুতরাং আমরা O2 এবং CO2 পরিবহন আমরা দেখলাম, খুব ইম্পর্টেন্ট টপিক। এর পরের দিন আমরা আলোচনা করব রেগুলেশন অফ রেসপিরেশন, অর্থাৎ কীভাবে আমাদের নার্ভাস সিস্টেম আমাদের শ্বসনতন্ত্র বা শ্বাসক্রিয়াকে কিভাবে নিয়ন্ত্রণ করে। তোমরা সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ।